সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভাবুন তো আধুনিক আমেরিকার ঠিক মাঝখানে এমন এক জগৎ যেখানে সময় থমকে আছে 18 শতকে। নেই বিদ্যুৎ, নেই ইন্টারনেট, নেই কোনো স্মার্টফোন। অথচ অবাক করা বিষয় হল এই মানুষগুলোই আমেরিকার সবথেকে ধনী নিভৃত কোটিপতি এবং সবথেকে স্বাস্থ্যবান জাতি। আধুনিক চিকিৎসা ছাড়াই তারা কিভাবে ক্যান্সার বা হৃদরোগকে হারিয়ে দিচ্ছে। আজ আমরা উন্মোচন করব রহস্যময় আমিষদের জীবনের 15টি গোপন সত্য, যা আপনার আধুনিক জীবনের ধারণা বদলে দেবে। বিশেষ করে 1 নম্বর পয়েন্টটি আপনাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। নম্বর 15, 21 শতকের একমাত্র আমেরিকান যারা এখনও বিদ্যুৎ ছাড়াই জীবনযাপন করছেন। আধুনিক আমেরিকার কেন্দ্রস্থলে, যেখানে বিদ্যুৎ, ইন্টারনেট এবং প্রযুক্তি দৈনন্দিন জীবনের প্রতিটি কোণ স্পর্শ করে আছে, সেখানে এখনও এমন একটি বিশেষ সম্প্রদায় টিকে আছে যারা সচেতনভাবেই এই 21 শতকের ধরাছোঁয়ার বাইরে বসবাস করে। তারা হলেন আমিষ, আমেরিকানদের এমন একটি বিরল গোষ্ঠী যারা আধুনিক জীবনধারাকে সুনির্দিষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। তারা বিদ্যুৎ সংযোগ, বৈদ্যুতিক সরঞ্জাম, গাড়ি, স্মার্টফোন এবং যন্ত্রপাতির ব্যবহারকে না বলে থাকেন, যাতে বাইরের জগতের বিভাজন এবং প্রলোভন এড়িয়ে চলা যায়। তা সত্ত্বেও দীর্ঘ পথ পাড়ি দিতে কিংবা কাজের প্রয়োজনে নন আমিষ চালক এবং যানবাহন ব্যবহারের অনুমতি তাদের রয়েছে। এছাড়া ঘোড়ার গাড়ির বাতি জ্বালানোর জন্য তারা 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন, অথবা উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি চালাতে সোলার প্যানেল বা সৌরশক্তি ব্যবহার করতে পারেন। নিঃসন্দেহে এটি জীবনযাত্রার এক অত্যন্ত আকর্ষণীয় এবং বাছাইকৃত পদ্ধতি, যা প্রযুক্তি। বর্তমানে আমিষদের জনসংখ্যা প্রায় 3 লাখের কাছাকাছি। তারা মূলত পেনসিলভেনিয়া, ওহিও, ইন্ডিয়ানা এবং নিউ ইয়র্কের মতো অঙ্গরাজ্যগুলোতে বসবাস করেন। তাদের বসতিগুলো গ্রামীণ অঞ্চলে অবস্থিত, যেখানে উন্মুক্ত মাঠ, শস্য ভাণ্ডার এবং ঘোড়ার গাড়ি এখনও একটি চিরচেনা দৃশ্য, ঠিক যেমনটি ছিল শত শত বছর আগে। তাদের পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে আমিষরা পেনসিলভেনিয়া ডাচ ভাষায় কথা বলেন, যা 18 শতকের একটি জীবন্ত জার্মান উপভাষা। আর উচ্চমানের জার্মান ভাষা, হাই জার্মান, ব্যবহার করা হয় ধর্মীয় উপাসনার জন্য, যা গির্জায় ব্যবহৃত হয়। আর বাইরের জগতের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় ইংরেজি ভাষা। এটা সত্যি অসাধারণ হতো যদি আমরা সবাই গির্জা, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশন ছাড়াই এমন 3টি ভিন্ন ভাষায় অনর্গল কথা বলতে পারতাম। আমিষদের জীবন বিশ্বাস, সম্প্রদায়ের শৃঙ্খলা এবং পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত নিয়ম নীতি দ্বারা পরিচালিত হয়, যা কখনোই কোথাও লিখিত আকারে থাকে না। এটি চরম সরলতা এবং চোখে পড়ার মতো এক ভিন্নধর্মী জীবন। আর এখন চলুন এই অবিশ্বাস্য জীবনযাত্রার পেছনের অদ্ভুত সত্যগুলো জেনে নেওয়া যাক, যা সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে। নম্বর 14, রামস্প্রিঙ্গা। আমিষ কিশোর কিশোরীদের জন্য স্বাধীনতার একমাত্র স্বাদ। আমিষদের এই রুদ্ধ বিশ্বে রামস্প্রিঙ্গা হল একমাত্র দরজা, যা স্বাধীনতার দিকে উন্মুক্ত হয়। পেনসিলভেনিয়া ডাচ ভাষায় এই শব্দটির অর্থ হল চারপাশে দৌড়ে বেড়ানো। আর এর নাম অনুযায়ী এটি একজন আমিষ কিশোরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়কে চিহ্নিত করে। প্রায় 16 বছর বয়স থেকে, অর্থাৎ দীক্ষানুষ্ঠানের ঠিক আগে, তরুণ তরুণীরা এক ধরনের ধর্মীয় ধূসর অঞ্চল, গ্রাউ জোনে প্রবেশ করে। এই সময়ে গির্জার কঠোর শাসন কিছুটা শিথিল হয়ে যায় এবং এমনকি বাবা মাও তাদের অনেকটা স্বাধীনতা দেন। এই সময়ে আমিষ কিশোর কিশোরীরা আধুনিক পোশাক পরতে পারে, প্রযুক্তি ব্যবহার করতে পারে এবং তাদের সম্প্রদায়ের বাইরের জীবন নিজে অনুভব করার সুযোগ পায়। রামস্প্রিঙ্গার বিষয়টি যা বিশেষ করে তোলে তা হল এই অভিজ্ঞতাগুলো একান্তই ব্যক্তিগত এবং সাধারণত গোপন রাখা হয়। প্রতিটি তরুণ তরুণী এখানে একটি মৌলিক প্রশ্নের মুখোমুখি হয়: আমার হৃদয় কি সত্যি এই আমিষ সম্প্রদায়ের অংশ? আর এর উত্তরটি আশ্চর্যজনকভাবে সবসময় একই থাকে। বাইরের জগতের সাথে এই মেলামেশা সত্ত্বেও, আধুনিক জীবনের সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার পরেও প্রায় 90% তরুণ তরুণী স্বেচ্ছায় নিজেদের সমাজে ফিরে আসে, দীক্ষা গ্রহণ করে এবং সারা জীবনের জন্য এই সম্প্রদায়ের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়। তাদের কাছে রামস্প্রিঙ্গা মানে পালিয়ে যাওয়া নয়, বরং এটি হলো বিশ্বাস, একাত্মতা এবং এমন একটি জীবনের প্রতি সচেতন সিদ্ধান্ত নেওয়া, যার সাথে তারা হৃদয়ের গভীর থেকে টান অনুভব করে। বর্তমানে কিছু উদারমনা আমিষ গোষ্ঠী এমনকি বহিরাগতদেরও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে তাদের জীবনধারা জানার সুযোগ দেয়, যার মূল উদ্দেশ্য হল বিবাহ এবং ধর্মান্তর। আপনি যদি নিজে কখনো আমিষ সংস্কৃতি অনুভব করতে চান, তবে কমেন্টে নম্বর 6 লিখুন। নম্বর 13, বান্ডলিং। আমিষদের এক অস্বাভাবিক প্রেম নিবেদনের ঐতিহ্য। অনলাইন ডেটিং এবং দ্রুত গড়ে ওঠা সম্পর্কের এই যুগে আমিষতা জীবনসঙ্গী খোঁজার এমন এক অদ্ভুত পদ্ধতি ধরে রেখেছে, যা বাইরের জগতের মানুষকে রীতিমতো অবাক করে দেয়। একে বলা হয় বান্ডলিং,
যা ডেটিং সম্পর্কে আধুনিক ধারণাগুলোকে পুরোপুরি উল্টে দেয়। ব্যক্তিগতভাবে দেখা করার বদলে তাদের এই পরিচিতি হওয়ার পর্বটি শুরু হয় দলগত পরিবেশে, যেখানে তরুণ তরুণীরা পরিবার এবং সম্প্রদায়ের সতর্ক পর্যবেক্ষণের মধ্য দিয়ে একে অপরের সাথে সময় কাটায়। প্রতিটি সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, যা সকল প্রকার বিচ্যুতি থেকে মুক্ত এবং সম্পর্কের নৈতিক পবিত্রতা বজায় রাখার লক্ষ্যে পরিচালিত। এই পদ্ধতির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল স্বয়ং বান্ডলিং প্রক্রিয়াটি, এমন এক আচার যা বহিরাগতদের মনে অন্তহীন কৌতূহলের জন্ম দেয়। এতে দুজন মানুষ সম্পূর্ণ পোশাক পরিহিত অবস্থায় একটি বিছানায় পাশাপাশি শুয়ে থাকে, তবে তাদের মাঝখানে একটি কাঠের তক্তা বা একটি মোটা কম্বল দিয়ে বিভাজন তৈরি করা হয়। এর উদ্দেশ্য কোনো অগাভীর রোমান্টিকতা নয়, বরং শালীনতার কঠোর সীমানার মধ্যে থেকে একটি গভীর আবেগীয় সম্পর্ক গড়ে তোলা। এই প্রক্রিয়াটি মাস কিংবা কখনো কখনো বছর জুড়ে চলতে পারে এবং শেষ পর্যন্ত পুরো সম্প্রদায়ের সামনে একটি সাধারণ বিয়ের মাধ্যমে শেষ হয়, যেখানে ভালোবাসাকে জীবনভর দায়িত্ব পালনের অঙ্গীকার হিসেবে দেখা হয়। এমনকি বিয়ের পরেও সবকিছু আমাদের পরিচিত নিয়মের চেয়ে আলাদা। হানিমুনে যাওয়ার বদলে নবদম্পতি কনের বাবার বাড়িতে বেশ কয়েক সপ্তাহ সময় কাটায়। এই পর্যায়টি ব্রডসাইড বা এমন এক সময় হিসেবে পরিচিত যা কনের সময় হিসেবে গণ্য হয়। এই সময়ে তারা প্রতিদিনের কাজ, যেমন রান্না করা, ঘর পরিষ্কার করা এবং মাঠের কাজের দায়িত্ব নেয়। তারা একটি সংসার পরিচালনা করতে এবং বিবাহিত জীবনের সাথে পুরোপুরি মানিয়ে নিতে শেখে। আমাদের চেনা জগতের চেয়ে বেশ আলাদা, তাই না? নম্বর 12, আমিষ নারীদের সাদাসিধে সৌন্দর্য এবং শৃঙ্খলা। আধুনিক আমেরিকা, যা উজ্জ্বল আলো, কসমেটিক্স এবং দ্রুত পরিবর্তনশীল ফ্যাশনে অভ্যস্ত, সেখানে আমিষ নারীদের দেখলে মনে হয় যেন সময়ের ফ্রেমে আটকে থাকা কোনো ছবি। তাদের সৌন্দর্য মেকআপ বা জমকালো চুলের সাজ থেকে আসে না, বরং এটি আসে এমন এক সরলতা থেকে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সচেতনভাবে রক্ষা করা হয়েছে। আমিষরা বিশ্বাস করেন যে প্রাকৃতিক সৌন্দর্য হল ঈশ্বরের পক্ষ থেকে পাওয়া একটি উপহার এবং মেকআপ করাকে অহংকার ও আত্মপ্রদর্শনের লক্ষণ হিসাবে গণ্য করা হয়। তাই প্রসাধনহীন মুখমণ্ডল, প্রাকৃতিক ত্বক এবং শান্তস্থির অভিব্যক্তি তাদের কাছে সৌন্দর্যের সর্বোচ্চ আদর্শ। লম্বা চুলকে একজন নারীর সম্মান হিসাবে বিবেচনা করা হয়, যা তারা কখনোই কাটেন না বা রং করেন না, বরং প্রতিদিন পরিপাটি করে খোপা করে বেঁধে রাখেন। আমিষ নারীদের পোশাক কেবল পোশাকই নয়, এটি একটি দৃশ্যমান ভাষা। 13 বছর বয়স থেকে তারা মাথায় এক ধরনের আবরণ পরে, যাকে বলা হয় হাউবে। অবিবাহিত মহিলারা গির্জায় কালো রঙের হাউবে পরেন, আর সাদা হাউবে স্পষ্টভাবে তাদের বিবাহিত হওয়ার সংকেত দেয়। এই প্রতীকগুলো নম্রতা, ধৈর্য এবং শ্রদ্ধার পরিচায়ক, এবং এটি তাদের এই বিশ্বাসকেই প্রতিফলিত করে যে বাহ্যিক উপস্থিতির চেয়ে আভ্যন্তরীণ গুণাবলী অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনকি তাদের অ্যাপ্রেন বা পরিহিত ঘাগরাগুলোরও বিশেষ অর্থ রয়েছে। দৈনন্দিন কাজের জন্য ধূসর রঙের অ্যাপ্রেন, গির্জায় অবিবাহিত মহিলাদের জন্য সাদা এবং কালো রং ব্যবহার করা হয় বিবাহিত নারীদের জন্য। বোতাম, যা কিনা অলঙ্করণ হিসেবে গণ্য হয়, তা তারা এড়িয়ে চলেন এবং এর পরিবর্তে সাধারণ পিন ব্যবহার করেন। তাদের জগতে শৃঙ্খলাবোধই হল প্রকৃত সৌন্দর্য। আপনি যদি পরিপাটি করে বাঁধা চুল, সাদা হাউবে আর স্নিগ্ধ হাসিমাখা আমিষ নারীদের এই প্রতিচ্ছবিকে প্রশংসনীয় মনে করেন, তবে কমেন্টে নম্বর 3 লিখুন। নম্বর 11, নারীদের কাছ থেকে তাদের স্বামীদের বাধ্য থাকার প্রত্যাশা করা হয়। আজকের পৃথিবীতে যেখানে সম অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার উপর জোর দেওয়া হয়, সেখানে আমিষদের এই দৃষ্টিভঙ্গি এবং নারীর ভূমিকা অনেক আমেরিকানকেই ভাবিয়ে তোলে। আমিষ সম্প্রদায়ের ভেতরে নারী ও পুরুষের ভূমিকা স্পষ্টভাবে সুনির্দিষ্ট। পুরুষদের পরিবারের প্রধান হিসেবে গণ্য করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব তাদের ওপর থাকে। অন্যদিকে নারীদের কাছ থেকে প্রত্যাশা করা হয় যে তারা তাদের স্বামীদের শ্রদ্ধা করবেন, তাদের কথা শুনবেন এবং জীবনের সকল ক্ষেত্রে তাদের সমর্থন দেবেন। এই আনুগত্য একটি গভীর ধর্মীয় বিশ্বাস থেকে উদ্ভূত, যা পুরুষতান্ত্রিক নেতৃত্বের বিষয় তাদের নিজস্ব বাইবেলের ব্যাখ্যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। দৈনন্দিন জীবনে তারা মূলত আমিষ নারীরা ঘরের কাজ, সন্তানদের লালন পালন এবং পারিবারিক শৃঙ্খলা বজায় রাখার উপর মনোযোগ দেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তারা সাধারণত তাদের স্বামীদের উপরই ভরসা করেন, যা তাদের পারিবারিক কাঠামোর একটি স্বাভাবিক অংশ হিসেবে গণ্য হয়। বাইরের জগতের মানুষের কাছে এটি সীমাবদ্ধতা মনে হতে পারে, তবে আমিষদের মতে ভূমিকার এই স্পষ্ট বিভাজন দ্বন্দ্ব কমাতে, স্থিতিশীলতা তৈরি করতে এবং পরিবারের মধ্যে দীর্ঘমেয়াদী সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে। নম্বর 10, বিপুল সম্পদের মাঝেও সাধারণ জীবনযাপন।
প্রথম দেখায় মনে হতে পারে আমিষরা সরাসরি 18 শতক থেকে উঠে এসেছে। ঘর ঘর শব্দে চলা ঘোড়ার গাড়ি, হাতে তৈরি পোশাক, সরকারি গ্রিডের কোনো বিদ্যুৎ নেই, কোনো গাড়ি নেই। এই সব কিছুই দারিদ্র্যের ছাপ ফুটিয়ে তোলে। কিন্তু এই সাধারণ বাহ্যিক রূপের আড়ালে এমন এক সত্য লুকিয়ে আছে যা অনেক আমেরিকান অর্থনীতিবিদকে অবাক করে দিয়েছে। আমিষরা বিশ্বের সবচেয়ে সফল নিবৃত কোটিপতিদের, মিলিয়নেয়ার্সদের অন্তর্ভুক্ত। তাদের সম্পদের সিংহভাগ ব্যাংক অ্যাকাউন্টে নয়, বরং ভূসম্পত্তিতে নিহিত। যেমন পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ল্যাঙ্কাস্টার কাউন্টির মতো অঞ্চলে পেনসিলভেনিয়াতে বর্তমানে অনেক আমিষ পারিবারিক খামারের মূল্য কয়েক মিলিয়ন ডলার, তবু সেগুলো বিক্রি করা হয় না। এর পরিবর্তে এই জমি সংরক্ষণ করা হয় এবং পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করা হয়, যার ফলে কয়েক দশক ধরে সেখানে বিপুল পরিমাণ নিবৃত সম্পদ সঞ্চিত হয়েছে। বর্তমানে মাত্র 1/3 আমিষ পুরুষ পূর্ণকালীন কৃষিকাজে নিয়োজিত আছেন। বাকিরা কাঠমিস্ত্রির কাজ, নির্মাণ ব্যবসা, গুদামজাতকরণ ব্যবসা এবং জৈব খাদ্য উৎপাদনের মতো পেশার সাথে যুক্ত, যার মধ্যে অনেকগুলো ব্যবসা থেকে বছরে কয়েক মিলিয়ন ডলার আয় হয়, যা সত্যিই আশ্চর্যজনক, কম ব্যর্থতার হারের সাথে। তাদের রহস্যটি সহজ কিন্তু সুশৃঙ্খল। প্রচুর আয় করা কিন্তু খুব সামান্য ব্যয় করা। কোনো গাড়ি নেই, কেবল টেলিভিশন নেই, কোনো ক্রেডিট কার্ডের ঋণ নেই। তারা বিত্তবান কিন্তু কখনোই জাঁকজমকপূর্ণ নয়। আমিষদের কাছে টাকা অন্যকে প্রভাবিত করার জন্য নয়, বরং সম্প্রদায়কে রক্ষা করতে এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। নম্বর 9, শিক্ষার প্রতি এক বিনয়ী দৃষ্টিভঙ্গি। যেখানে আমেরিকার অধিকাংশ মানুষ উচ্চশিক্ষাকে সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখে, সেখানে আমিষরা খুব সচেতনভাবেই অনেক আগেই শিক্ষাজীবন শেষ করে দেয়। আমিষ শিশুরা কেবল 8ম শ্রেণী পর্যন্ত স্কুলে যায়, যার বেশিরভাগই সাধারণ এক কক্ষের স্কুলঘর, যেখানে একজন মাত্র শিক্ষক একই সাথে বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীদের পড়ান। এরপর ছেলেরা বিভিন্ন হস্তশিল্প বা কারিগরি শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করে। মেয়েরা গৃহস্থালী পরিচালনা এবং সন্তান লালন পালন শেখে। আমিষদের কাছে শিক্ষার অর্থ সামাজিক পদমর্যাদা বৃদ্ধি নয়, বরং সম্প্রদায়ের সেবায় নিয়োজিত হওয়া। এই দর্শনটি তাদের গির্জার কর্তৃত্বের কাঠামোর মধ্যেও প্রতিফলিত হয়। কেবল পুরুষরাই প্রচারক, প্রিডিগার হিসেবে বা বিশপ হিসেবে সেবা দিতে পারেন। অন্যদিকে নারীরা আধ্যাত্মিক ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেন এবং রোববারের পাঠ পরিচালনা করেন। মজার ব্যাপার হলো, আমিষ স্কুলগুলোতে শিক্ষিকারা প্রায়শই এমন তরুণী হন যারা নিজেরাও কেবল 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে তারা বিয়ে করার সাথে সাথেই তাদের কাছ থেকে আশা করা হয় যে তারা শিক্ষকতা ছেড়ে দেবেন এবং পারিবারিক জীবনকে কেন্দ্রবিন্দুতে রাখবেন। তা সত্ত্বেও নারীরা কিন্তু পুরোপুরি নির্ভরশীল নন। তারা ছোটখাটো ব্যবসা পরিচালনা করতে পারেন, যেমন পিঠাপুলি তৈরি করা, বেকিং, হাতে তৈরি পণ্য বিক্রি করা অথবা কৃষি পণ্য উৎপাদন করা। তাদের উপার্জিত অর্থ সম্পূর্ণভাবে তাদের নিজস্ব। এটি একটি উল্লেখযোগ্য বৈপরীত্য, সীমিত প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু স্পষ্ট আর্থিক স্বাধীনতা। নম্বর 8, শস্যাগার নির্মাণ, শয়ননবাউ, যা সামাজিক জীবনের এক অনন্য প্রতীক। আমিষ সম্প্রদায়ের শক্তির প্রকৃত গভীরতা বুঝতে হলে আপনাকে একবার তাদের যৌথ শস্যাগার নির্মাণের দৃশ্য দেখতে হবে। ভোরের সূর্য ওঠার সাথে সাথে একটি খালি জমিতে শত শত মানুষ সমবেত হয়। কোনো আধুনিক যন্ত্রপাতি নেই, কোনো পারিশ্রমিক নেই, আছে শুধু হাত, দড়ি আর সম্মিলিত শৃঙ্খলা। একটি বিশাল শস্যাগার নির্মাণ করতে যেখানে আধুনিক নির্মাণ শ্রমিকদের কয়েক সপ্তাহ লেগে যেত, আমিষ রাতে ভোরের আলো থেকে সন্ধ্যা হওয়ার আগেই, অর্থাৎ প্রায় 10 ঘন্টারও কম সময় শেষ করে ফেলে। পুরুষরা অনেক উঁচুতে চড়ে কাঠের কাঠামো দাঁড় করায়, হাতুড়ি দিয়ে কড়িকাঠ শক্ত করে আটকায় এবং কেবল পেশি শক্তি ও কাঠের কপিকল ব্যবস্থা ব্যবহার করে বিশাল সব কাঠামো নাড়াচাড়া করে। এই পুরো সময়টিতে নারীরা সহায়কের ভূমিকা পালন করেন। তারা শত শত মানুষের জন্য গরম খাবার তৈরি করেন, ভাজা মুরগি, গরুর মাংস, আলু ভর্তা এবং তাদের সেই বিখ্যাত কেক বা মিষ্টান্ন, যা কর্মীদের শক্তি যোগায়। এই সব কিছুই ঘটে স্বেচ্ছায়। আমিষদের কাছে একজন প্রতিবেশীকে সাহায্য করার অর্থ হল নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করা। শস্যাগার নির্মাণ একই সাথে কঠোর পরিশ্রম এবং একটি উৎসব। এটি এমন একটি দিন যেখানে শিশুরা কাজ শেখে, তরুণরা নিজেদের দক্ষতা প্রমাণ করে এবং কোনো কথার মাধ্যমে নয়, বরং কাজের মাধ্যমে পুরো সম্প্রদায় এক সূত্রে গেঁথে যায়। নম্বর 7, সামাজিক জীবনে বাধ্যতামূলক অংশগ্রহণ। আমিষদের পৃথিবীতে ব্যক্তি স্বাতন্ত্র্যের চেয়ে সম্প্রদায় বা সমাজ সবসময় উপরে। তাদের পরিচয়ের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হল প্রতিটি সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার বাধ্যবাধকতা, যা ছোট বড় সকল সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা।
রবিবারের গির্জায় যাওয়া থেকে শুরু করে শস্যাগারের কাজ, মৌমাছি পালন কিংবা যৌথ কর্মপ্রকল্প, সবখানেই উপস্থিতি থাকাটা কোনো পছন্দ বা অপশনের বিষয় নয়, বরং এটি একটি কর্তব্য। আমিষদের কাছে অনুপস্থিত থাকাকে সম্প্রদায় থেকে বিমুখ হওয়া হিসেবে গণ্য করা হয়। এই কার্যক্রমগুলো, যা গ্যামেনশাফট বা সম্প্রদায়গত ঐক্য হিসেবে পরিচিত, তা কেবল কাজ শেষ করার জন্য নয়, বরং এগুলো মানুষের মধ্যকার বন্ধন জোরালো করে, অভিন্ন বিশ্বাসকে দৃঢ় করে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখে। একই সাথে তারা এমন এক সুরক্ষিত পরিবেশ তৈরি করে যেখানে তরুণ-তরুণীরা একে অপরের সাথে পরিচিত হতে পারে, সামাজিক যোগাযোগ রক্ষা করে এবং সম্ভাব্য জীবনসঙ্গী খুঁজে পায়। এই বাধ্যতামূলক অংশগ্রহণ সংহতির একটি শক্তিশালী জাল তৈরি করে, যেখানে প্রত্যেকেই জানে যে তার সঠিক স্থানটি কোথায়। তবে কঠোর আনুগত্যের ওপর ভিত্তি করে চলা এই সমাজে এই নিয়মটি বিশ্বাসের একটি নীরব মাপকাঠিও হয়ে উঠতে পারে এবং তাদের স্পষ্টভাবে আলাদা করে দেয় যারা প্রচলিত রীতি নিয়ে প্রশ্ন তোলে। আমিষদের কাছে সম্প্রদায় কেবল এমন একটি জায়গা নয় যেখানে জীবন অতিবাহিত হয়, বরং এটি হলো জীবনের ভিত্তি। নম্বর 6, আমিষ পরিবারগুলো অনেক বড় হয়। যেখানে আমেরিকার একটি বিশাল অংশ নিম্ন জন্মহারের সংকটের সাথে লড়াই করছে, সেখানে আমিষ পরিবারগুলো হাঁটছে ঠিক উল্টো পথে। এছাড়া ঘোড়ার গাড়ির বাতি জ্বালানোর জন্য তারা 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন, অথবা উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি চালাতে সোলার প্যানেল বা সৌরশক্তি ব্যবহার করতে পারেন। নিঃসন্দেহে এটি জীবনযাত্রার এক অত্যন্ত আকর্ষণীয় এবং বাছাইকৃত পদ্ধতি, যা প্রযুক্তি। বর্তমানে আমিষদের জনসংখ্যা প্রায় 3 লাখের কাছাকাছি। তারা মূলত পেনসিলভেনিয়া, ওহিও, ইন্ডিয়ানা এবং নিউ ইয়র্কের মতো অঙ্গরাজ্যগুলোতে বসবাস করেন। তাদের বসতিগুলো গ্রামীণ অঞ্চলে অবস্থিত, যেখানে উন্মুক্ত মাঠ, শস্য ভাণ্ডার এবং ঘোড়ার গাড়ি এখনও একটি চিরচেনা দৃশ্য, ঠিক যেমনটি ছিল শত শত বছর আগে। তাদের পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে আমিষরা পেনসিলভেনিয়া ডাচ ভাষায় কথা বলেন, যা 18 শতকের একটি জীবন্ত জার্মান উপভাষা। আর উচ্চমানের জার্মান ভাষা, হাই জার্মান, ব্যবহার করা হয় ধর্মীয় উপাসনার জন্য, যা গির্জায় ব্যবহৃত হয়। আর বাইরের জগতের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় ইংরেজি ভাষা। এটা সত্যি অসাধারণ হতো যদি আমরা সবাই গির্জা, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশন ছাড়াই এমন 3টি ভিন্ন ভাষায় অনর্গল কথা বলতে পারতাম। আমিষদের জীবন বিশ্বাস, সম্প্রদায়ের শৃঙ্খলা এবং পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত নিয়ম নীতি দ্বারা পরিচালিত হয়, যা কখনোই কোথাও লিখিত আকারে থাকে না। এটি চরম সরলতা এবং চোখে পড়ার মতো এক ভিন্নধর্মী জীবন। আর এখন চলুন এই অবিশ্বাস্য জীবনযাত্রার পেছনের অদ্ভুত সত্যগুলো জেনে নেওয়া যাক, যা সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে। নম্বর 14, রামস্প্রিঙ্গা। আমিষ কিশোর কিশোরীদের জন্য স্বাধীনতার একমাত্র স্বাদ। আমিষদের এই রুদ্ধ বিশ্বে রামস্প্রিঙ্গা হল একমাত্র দরজা, যা স্বাধীনতার দিকে উন্মুক্ত হয়। পেনসিলভেনিয়া ডাচ ভাষায় এই শব্দটির অর্থ হল চারপাশে দৌড়ে বেড়ানো। আর এর নাম অনুযায়ী এটি একজন আমিষ কিশোরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়কে চিহ্নিত করে। প্রায় 16 বছর বয়স থেকে, অর্থাৎ দীক্ষানুষ্ঠানের ঠিক আগে, তরুণ তরুণীরা এক ধরনের ধর্মীয় ধূসর অঞ্চল, গ্রাউ জোনে প্রবেশ করে। এই সময়ে গির্জার কঠোর শাসন কিছুটা শিথিল হয়ে যায় এবং এমনকি বাবা মাও তাদের অনেকটা স্বাধীনতা দেন। এই সময়ে আমিষ কিশোর কিশোরীরা আধুনিক পোশাক পরতে পারে, প্রযুক্তি ব্যবহার করতে পারে এবং তাদের সম্প্রদায়ের বাইরের জীবন নিজে অনুভব করার সুযোগ পায়। রামস্প্রিঙ্গার বিষয়টি যা বিশেষ করে তোলে তা হল এই অভিজ্ঞতাগুলো একান্তই ব্যক্তিগত এবং সাধারণত গোপন রাখা হয়। প্রতিটি তরুণ তরুণী এখানে একটি মৌলিক প্রশ্নের মুখোমুখি হয়: আমার হৃদয় কি সত্যি এই আমিষ সম্প্রদায়ের অংশ? আর এর উত্তরটি আশ্চর্যজনকভাবে সবসময় একই থাকে। বাইরের জগতের সাথে এই মেলামেশা সত্ত্বেও, আধুনিক জীবনের সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার পরেও প্রায় 90% তরুণ তরুণী স্বেচ্ছায় নিজেদের সমাজে ফিরে আসে, দীক্ষা গ্রহণ করে এবং সারা জীবনের জন্য এই সম্প্রদায়ের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়। তাদের কাছে রামস্প্রিঙ্গা মানে পালিয়ে যাওয়া নয়, বরং এটি হলো বিশ্বাস, একাত্মতা এবং এমন একটি জীবনের প্রতি সচেতন সিদ্ধান্ত নেওয়া যার সাথে তারা হৃদয়ের গভীর থেকে টান অনুভব করে। বর্তমানে কিছু উদারমনা আমিষ গোষ্ঠী এমনকি বহিরাগতদেরও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে তাদের জীবনধারা জানার সুযোগ দেয়, যার মূল উদ্দেশ্য হল বিবাহ এবং ধর্মান্তর। আপনি যদি নিজে কখনো আমিষ সংস্কৃতি অনুভব করতে চান, তবে কমেন্টে নম্বর 6 লিখুন। নম্বর 13, বান্ডলিং। আমিষদের এক অস্বাভাবিক প্রেম নিবেদনের ঐতিহ্য।
অনলাইন ডেটিং এবং দ্রুত গড়ে ওঠা সম্পর্কের এই যুগে আমিষটা জীবনসঙ্গী খোঁজার এমন এক অদ্ভুত পদ্ধতি ধরে রেখেছে যা বাইরের জগতের মানুষকে রীতিমতো অবাক করে দেয়। একে বলা হয় বান্ডলিং, যা ডেটিং সম্পর্কে আধুনিক ধারণাগুলোকে পুরোপুরি উল্টে দেয়। ব্যক্তিগতভাবে দেখা করার বদলে তাদের এই পরিচিতি হওয়ার পর্বটি শুরু হয় দলগত পরিবেশে, যেখানে তরুণ তরুণীরা পরিবার এবং সম্প্রদায়ের সতর্ক পর্যবেক্ষণের মধ্য দিয়ে একে অপরের সাথে সময় কাটায়। প্রতিটি সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, যা সকল প্রকার বিচ্যুতি থেকে মুক্ত এবং সম্পর্কের নৈতিক পবিত্রতা বজায় রাখার লক্ষ্যে পরিচালিত। এই পদ্ধতির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল স্বয়ং বান্ডলিং প্রক্রিয়াটি, এমন এক আচার যা বহিরাগতদের মনে অন্তহীন কৌতূহলের জন্ম দেয়। এতে দুজন মানুষ সম্পূর্ণ পোশাক পরিহিত অবস্থায় একটি বিছানায় পাশাপাশি শুয়ে থাকে, তবে তাদের মাঝখানে একটি কাঠের তক্তা বা একটি মোটা কম্বল দিয়ে বিভাজন তৈরি করা হয়। এর উদ্দেশ্য কোনো অগাভীর রোমান্টিকতা নয়, বরং শালীনতার কঠোর সীমানার মধ্যে থেকে একটি গভীর আবেগীয় সম্পর্ক গড়ে তোলা। এই প্রক্রিয়াটি মাস কিংবা কখনো কখনো বছর জুড়ে চলতে পারে এবং শেষ পর্যন্ত পুরো সম্প্রদায়ের সামনে একটি সাধারণ বিয়ের মাধ্যমে শেষ হয়, যেখানে ভালোবাসাকে জীবনভর দায়িত্ব পালনের অঙ্গীকার হিসেবে দেখা হয়। এমনকি বিয়ের পরেও সবকিছু আমাদের পরিচিত নিয়মের চেয়ে আলাদা। হানিমুনে যাওয়ার বদলে নবদম্পতি কনের বাবার বাড়িতে বেশ কয়েক সপ্তাহ সময় কাটায়। এই পর্যায়টি ব্রডসাইড বা এমন এক সময় হিসেবে পরিচিত যা কনের সময় হিসেবে গণ্য হয়। এই সময়ে তারা প্রতিদিনের কাজ, যেমন রান্না করা, ঘর পরিষ্কার করা এবং মাঠের কাজের দায়িত্ব নেয়। তারা একটি সংসার পরিচালনা করতে এবং বিবাহিত জীবনের সাথে পুরোপুরি মানিয়ে নিতে শেখে। আমাদের চেনা জগতের চেয়ে বেশ আলাদা, তাই না? নম্বর 12, আমিষ নারীদের সাদাসিধে সৌন্দর্য এবং শৃঙ্খলা। আধুনিক আমেরিকা, যা উজ্জ্বল আলো, কসমেটিক্স এবং দ্রুত পরিবর্তনশীল ফ্যাশনে অভ্যস্ত, সেখানে আমিষ নারীদের দেখলে মনে হয় যেন সময়ের ফ্রেমে আটকে থাকা কোনো ছবি। তাদের সৌন্দর্য মেকআপ বা জমকালো চুলের সাজ থেকে আসে না, বরং এটি আসে এমন এক সরলতা থেকে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সচেতনভাবে রক্ষা করা হয়েছে। আমিষরা বিশ্বাস করেন যে প্রাকৃতিক সৌন্দর্য হল ঈশ্বরের পক্ষ থেকে পাওয়া একটি উপহার এবং মেকআপ করাকে অহংকার ও আত্মপ্রদর্শনের লক্ষণ হিসাবে গণ্য করা হয়। তাই প্রসাধনহীন মুখমণ্ডল, প্রাকৃতিক ত্বক এবং শান্তস্থির অভিব্যক্তি তাদের কাছে সৌন্দর্যের সর্বোচ্চ আদর্শ। লম্বা চুলকে একজন নারীর সম্মান হিসাবে বিবেচনা করা হয়, যা তারা কখনোই কাটেন না বা রং করেন না, বরং প্রতিদিন পরিপাটি করে খোপা করে বেঁধে রাখেন। আমিষ নারীদের পোশাক কেবল পোশাকই নয়, এটি একটি দৃশ্যমান ভাষা। 13 বছর বয়স থেকে তারা মাথায় এক ধরনের আবরণ পরে, যাকে বলা হয় হাউবে। অবিবাহিত মহিলারা গির্জায় কালো রঙের হাউবে পরেন, আর সাদা হাউবে স্পষ্টভাবে তাদের বিবাহিত হওয়ার সংকেত দেয়। এই প্রতীকগুলো নম্রতা, ধৈর্য এবং শ্রদ্ধার পরিচায়ক, এবং এটি তাদের এই বিশ্বাসকেই প্রতিফলিত করে যে বাহ্যিক উপস্থিতির চেয়ে আভ্যন্তরীণ গুণাবলী অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনকি তাদের অ্যাপ্রেন বা পরিহিত ঘাগরাগুলোরও বিশেষ অর্থ রয়েছে। দৈনন্দিন কাজের জন্য ধূসর রঙের অ্যাপ্রেন, গির্জায় অবিবাহিত মহিলাদের জন্য সাদা এবং কালো রং ব্যবহার করা হয় বিবাহিত নারীদের জন্য। বোতাম, যা কিনা অলঙ্করণ হিসেবে গণ্য হয়, তা তারা এড়িয়ে চলেন এবং এর পরিবর্তে সাধারণ পিন ব্যবহার করেন। তাদের জগতে শৃঙ্খলাবোধই হল প্রকৃত সৌন্দর্য। আপনি যদি পরিপাটি করে বাঁধা চুল, সাদা হাউবে আর স্নিগ্ধ হাসিমাখা আমিষ নারীদের এই প্রতিচ্ছবিকে প্রশংসনীয় মনে করেন, তবে কমেন্টে নম্বর 3 লিখুন। নম্বর 11, নারীদের কাছ থেকে তাদের স্বামীদের বাধ্য থাকার প্রত্যাশা করা হয়। আজকের পৃথিবীতে যেখানে সম অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার ওপর জোর দেওয়া হয়, সেখানে আমিষদের এই দৃষ্টিভঙ্গি এবং নারীর ভূমিকা অনেক আমেরিকানকেই ভাবিয়ে তোলে। আমিষ সম্প্রদায়ের ভেতরে নারী ও পুরুষের ভূমিকা স্পষ্টভাবে সুনির্দিষ্ট। পুরুষদের পরিবারের প্রধান হিসেবে গণ্য করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব তাদের ওপর থাকে। অন্যদিকে নারীদের কাছ থেকে প্রত্যাশা করা হয় যে তারা তাদের স্বামীদের শ্রদ্ধা করবেন, তাদের কথা শুনবেন এবং জীবনের সকল ক্ষেত্রে তাদের সমর্থন দেবেন। এই আনুগত্য একটি গভীর ধর্মীয় বিশ্বাস থেকে উদ্ভূত, যা পুরুষতান্ত্রিক নেতৃত্বের বিষয় তাদের নিজস্ব বাইবেলের ব্যাখ্যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। দৈনন্দিন জীবনে তারা মূলত আমিষ নারীরা ঘরের কাজ, সন্তানদের লালন পালন এবং পারিবারিক শৃঙ্খলা বজায় রাখার উপর মনোযোগ দেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তারা সাধারণত তাদের স্বামীদের উপরই ভরসা করেন, যা তাদের পারিবারিক কাঠামোর একটি স্বাভাবিক অংশ হিসেবে গণ্য হয়। বাইরের জগতের মানুষের কাছে এটি সীমাবদ্ধতা মনে হতে পারে, তবে আমিষদের মতে ভূমিকার এই স্পষ্ট বিভাজন দ্বন্দ্ব কমাতে, স্থিতিশীলতা তৈরি করতে এবং পরিবারের মধ্যে দীর্ঘমেয়াদী সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে। নম্বর 10, বিপুল সম্পদের মাঝেও সাধারণ জীবনযাপন।
প্রথম দেখায় মনে হতে পারে আমিষরা সরাসরি 18 শতক থেকে উঠে এসেছে। ঘর ঘর শব্দে চলা ঘোড়ার গাড়ি, হাতে তৈরি পোশাক, সরকারি গ্রিডের কোনো বিদ্যুৎ নেই, কোনো গাড়ি নেই। এই সব কিছুই দারিদ্র্যের ছাপ ফুটিয়ে তোলে। কিন্তু এই সাধারণ বাহ্যিক রূপের আড়ালে এমন এক সত্য লুকিয়ে আছে যা অনেক আমেরিকান অর্থনীতিবিদকে অবাক করে দিয়েছে। আমিষরা বিশ্বের সবচেয়ে সফল নিবৃত কোটিপতিদের, মিলিয়নিয়ার্সদের অন্তর্ভুক্ত। তাদের সম্পদের সিংহভাগ ব্যাংক অ্যাকাউন্টে নয়, বরং ভূসম্পত্তিতে নিহিত। যেমন পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ল্যাঙ্কাস্টার কাউন্টির মতো অঞ্চলে পেনসিলভেনিয়াতে বর্তমানে অনেক আমিষ পারিবারিক খামারের মূল্য কয়েক মিলিয়ন ডলার, তবু সেগুলো বিক্রি করা হয় না। এর পরিবর্তে এই জমি সংরক্ষণ করা হয় এবং পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করা হয়, যার ফলে কয়েক দশক ধরে সেখানে বিপুল পরিমাণ নিবৃত সম্পদ সঞ্চিত হয়েছে। বর্তমানে মাত্র 1/3 আমিষ পুরুষ পূর্ণকালীন কৃষিকাজে নিয়োজিত আছেন। বাকিরা কাঠমিস্ত্রির কাজ, নির্মাণ ব্যবসা, গুদামজাতকরণ ব্যবসা এবং জৈব খাদ্য উৎপাদনের মতো পেশার সাথে যুক্ত, যার মধ্যে অনেকগুলো ব্যবসা থেকে বছরে কয়েক মিলিয়ন ডলার আয় হয়, যা সত্যিই আশ্চর্যজনক, কম ব্যর্থতার হারের সাথে। তাদের রহস্যটি সহজ কিন্তু সুশৃঙ্খল। প্রচুর আয় করা কিন্তু খুব সামান্য ব্যয় করা। কোনো গাড়ি নেই, কেবল টেলিভিশন নেই, কোনো ক্রেডিট কার্ডের ঋণ নেই। তারা বিত্তবান কিন্তু কখনোই জাঁকজমকপূর্ণ নয়। আমিষদের কাছে টাকা অন্যকে প্রভাবিত করার জন্য নয়, বরং সম্প্রদায়কে রক্ষা করতে এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। নম্বর 9, শিক্ষার প্রতি এক বিনয়ী দৃষ্টিভঙ্গি। যেখানে আমেরিকার অধিকাংশ মানুষ উচ্চশিক্ষাকে সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখে, সেখানে আমিষরা খুব সচেতনভাবেই অনেক আগেই শিক্ষাজীবন শেষ করে দেয়। আমিষ শিশুরা কেবল 8ম শ্রেণী পর্যন্ত স্কুলে যায়, যার বেশিরভাগই সাধারণ এক কক্ষের স্কুল ঘর, যেখানে একজন মাত্র শিক্ষক একই সাথে বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীদের পড়ান। এরপর ছেলেরা বিভিন্ন হস্তশিল্প বা কারিগরি শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করে। মেয়েরা গৃহস্থালী পরিচালনা এবং সন্তান লালন পালন শেখে। আমিষদের কাছে শিক্ষার অর্থ সামাজিক পদমর্যাদা বৃদ্ধি নয়, বরং সম্প্রদায়ের সেবায় নিয়োজিত হওয়া। এই দর্শনটি তাদের গির্জার কর্তৃত্বের কাঠামোর মধ্যেও প্রতিফলিত হয়। কেবল পুরুষরাই প্রচারক, প্রিডিগার হিসেবে বা বিশপ হিসেবে সেবা দিতে পারেন। অন্যদিকে নারীরা আধ্যাত্মিক ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেন এবং রোববারের পাঠ পরিচালনা করেন। মজার ব্যাপার হলো, আমিষ স্কুলগুলোতে শিক্ষিকারা প্রায়শই এমন তরুণী হন যারা নিজেরাও কেবল 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে তারা বিয়ে করার সাথে সাথেই তাদের কাছ থেকে আশা করা হয় যে তারা শিক্ষকতা ছেড়ে দেবেন এবং পারিবারিক জীবনকে কেন্দ্রবিন্দুতে রাখবেন। তা সত্ত্বেও নারীরা কিন্তু পুরোপুরি নির্ভরশীল নন। তারা ছোটখাটো ব্যবসা পরিচালনা করতে পারেন, যেমন পিঠাপুলি তৈরি করা, বেকিং, হাতে তৈরি পণ্য বিক্রি করা অথবা কৃষি পণ্য উৎপাদন করা। তাদের উপার্জিত অর্থ সম্পূর্ণভাবে তাদের নিজস্ব। এটি একটি উল্লেখযোগ্য বৈপরীত্য, সীমিত প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু স্পষ্ট আর্থিক স্বাধীনতা। নম্বর 8, শস্যাগার নির্মাণ, শয়ননবাউ, যা সামাজিক জীবনের এক অনন্য প্রতীক। আমিষ সম্প্রদায়ের শক্তির প্রকৃত গভীরতা বুঝতে হলে আপনাকে একবার তাদের যৌথ শস্যাগার নির্মাণের দৃশ্য দেখতে হবে। ভোরের সূর্য ওঠার সাথে সাথে একটি খালি জমিতে শত শত মানুষ সমবেত হয়। কোনো আধুনিক যন্ত্রপাতি নেই, কোনো পারিশ্রমিক নেই, আছে শুধু হাত, দড়ি আর সম্মিলিত শৃঙ্খলা। একটি বিশাল শস্যাগার নির্মাণ করতে যেখানে আধুনিক নির্মাণ শ্রমিকদের কয়েক সপ্তাহ লেগে যেত, আমিষ রাতে ভোরের আলো থেকে সন্ধ্যা হওয়ার আগে, অর্থাৎ প্রায় 10 ঘন্টারও কম সময় শেষ করে ফেলে। পুরুষরা অনেক উঁচুতে চড়ে কাঠের কাঠামো দাঁড় করায়, হাতুড়ি দিয়ে কড়িকাঠ শক্ত করে আটকায় এবং কেবল পেশি শক্তি ও কাঠের কপিকল ব্যবস্থা ব্যবহার করে বিশাল সব কাঠামো নাড়াচাড়া করে। এই পুরো সময়টিতে নারীরা সহায়কের ভূমিকা পালন করেন। তারা শত শত মানুষের জন্য গরম খাবার তৈরি করেন, ভাজা মুরগি, গরুর মাংস, আলু ভর্তা এবং তাদের সেই বিখ্যাত কেক বা মিষ্টান্ন, যা কর্মীদের শক্তি যোগায়। এই সব কিছুই ঘটে স্বেচ্ছায়। আমিষদের কাছে একজন প্রতিবেশীকে সাহায্য করার অর্থ হল নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করা। শস্যাগার নির্মাণ একই সাথে কঠোর পরিশ্রম এবং একটি উৎসব। এটি এমন একটি দিন যেখানে শিশুরা কাজ শেখে, তরুণরা নিজেদের দক্ষতা প্রমাণ করে এবং কোনো কথার মাধ্যমে নয়, বরং কাজের মাধ্যমে পুরো সম্প্রদায় এক সূত্রে গেঁথে যায়। নম্বর 7, সামাজিক জীবনে বাধ্যতামূলক অংশগ্রহণ। আমিষদের পৃথিবীতে ব্যক্তি স্বাতন্ত্র্যের চেয়ে সম্প্রদায় বা সমাজ সবসময় উপরে। তাদের পরিচয়ের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হল প্রতিটি সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার বাধ্যবাধকতা, যা ছোট বড় সকল সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা।
রবিবারের গির্জায় যাওয়া থেকে শুরু করে শস্যাগারের কাজ, মৌমাছি পালন কিংবা যৌথ কর্মপ্রকল্প সবখানেই উপস্থিতি থাকাটা কোনো পছন্দ বা অপশনের বিষয় নয়, বরং এটি একটি কর্তব্য। আমিষদের কাছে অনুপস্থিত থাকাকে সম্প্রদায় থেকে বিমুখ হওয়া হিসেবে গণ্য করা হয়। এই কার্যক্রমগুলো, যা গ্যামেনশাফট বা সম্প্রদায়গত ঐক্য হিসেবে পরিচিত, তা কেবল কাজ শেষ করার জন্য নয়, বরং এগুলো মানুষের মধ্যকার বন্ধন জোরালো করে, অভিন্ন বিশ্বাসকে দৃঢ় করে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখে। একই সাথে তারা এমন এক সুরক্ষিত পরিবেশ তৈরি করে যেখানে তরুণ-তরুণীরা একে অপরের সাথে পরিচিত হতে পারে, সামাজিক যোগাযোগ রক্ষা করে এবং সম্ভাব্য জীবনসঙ্গী খুঁজে পায়। এই বাধ্যতামূলক অংশগ্রহণ সংহতির একটি শক্তিশালী জাল তৈরি করে, যেখানে প্রত্যেকেই জানে যে তার সঠিক স্থানটি কোথায়। তবে কঠোর আনুগত্যের ওপর ভিত্তি করে চলা এই সমাজে এই নিয়মটি বিশ্বাসের একটি নীরব মাপকাঠিও হয়ে উঠতে পারে এবং তাদের স্পষ্টভাবে আলাদা করে দেয় যারা প্রচলিত রীতি নিয়ে প্রশ্ন তোলে। আমিষদের কাছে সম্প্রদায় কেবল এমন একটি জায়গা নয় যেখানে জীবন অতিবাহিত হয়, বরং এটি হলো জীবনের ভিত্তি। নম্বর 6, আমিষ পরিবারগুলো অনেক বড় হয়। যেখানে আমেরিকার একটি বিশাল অংশ নিম্ন জন্মহারের সংকটের সাথে লড়াই করছে, সেখানে আমিষ পরিবারগুলো হাঁটছে ঠিক উল্টো পথে। তাদের কাছে সন্তানরা কেবল আনন্দের উৎসই নয়, বরং ঈশ্বরের পবিত্র দান এবং পুরো সম্প্রদায়ের ভবিষ্যৎ। আমিষরা কোনো ধরনের জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার করে না এবং একটি সাধারণ পরিবারে প্রায় 6 থেকে 10 জন সন্তান থাকে। এর ফলে প্রতি 20 বছর অন্তর আমিষ জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই ক্রমবর্ধমান জনসংখ্যা সম্প্রদায়কে বাধ্য করে আরও জমি কিনতে এবং নতুন খামার তৈরি করতে এবং আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্য সহ এমনকি কানাডাতেও বসতি সম্প্রসারণ করতে। একদম ছোটবেলা থেকেই শিশুরা পরিবারের কাজে সাহায্য করে। এর মাধ্যমে তারা দায়িত্ববোধ শেখে এবং খুব অল্প বয়সেই তাদের মধ্যে এক শক্তিশালী সাম্প্রদায়িক চেতনা গড়ে ওঠে। প্রায় 90% আমিষ নারী অভিজ্ঞ দায়ীদের সহায়তায় বাড়িতেই সন্তান প্রসব করার সিদ্ধান্ত নেন। তারা বিশ্বাস করেন যে সন্তান জন্মদান একটি একান্ত ব্যক্তিগত, উষ্ণ এবং আধ্যাত্মিক পারিবারিক ঘটনা। এটি আধুনিক হাসপাতালের শীতল পরিবেশের কোনো বিষয় হওয়া উচিত নয়। এই বড় পরিবারগুলোই হলো একটি কেন্দ্রীয় কারণ, যার ফলে আমিষরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এক বিস্ময়কর জীবনী শক্তি বজায় রাখতে পেরেছে। নম্বর 5, আমেরিকার সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ। আমেরিকার সামরিক শক্তি, কঠোর আইন প্রয়োগ এবং সংঘাতময় ভাবমূর্তির ঠিক বিপরীতে আমিষরা বেছে নেয় পরম শান্তির পথ। শত শত বছর ধরে তারা সামরিক চাকরিতে যোগদান করতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং কোনো অবস্থাতেই তারা কখনো অস্ত্র তুলে নেয়নি। এমনকি তারা যদি প্রতারিত হয়, অপমানিত হয় কিংবা অন্যায্য আচরণের শিকার হয়, তবুও তারা আমিষরা আদালতে মামলা করে না। তাদের কাছে ন্যায় বিচার মানে শাস্তি নয়, বরং ক্ষমা। অন্যকাল বাড়িয়ে দেওয়ার দি আদার চিক, এই মানসিকতা তাদের কাছে কেবল কোনো নৈতিক স্লোগান নয়, এটি তাদের দৈনন্দিন জীবনযাপনের পদ্ধতি। প্রতিশোধের বদলে আলাপ আলোচনা, ব্যক্তিগত দায়বদ্ধতা এবং ধৈর্যের মাধ্যমে তারা বিরোধ নিষ্পত্তি করে। আমিষদের পৃথিবীতে ব্যক্তিগত জয়লাভের চেয়ে সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জীবন পদ্ধতি তাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটি পরিবর্তনশীল আমেরিকার মাঝেও এক শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং চিরস্থায়ী সমাজ বজায় রাখতে সাহায্য করেছে। কল্পনা করুন, সব জায়গার মানুষ যদি এমন শান্তিপ্রিয় এবং বন্ধুত্বপূর্ণ হতো। নাম্বার 4, বর্জন বা একঘরে করা, মাইডং, কঠোরতম শাস্তি হিসেবে নীরবতা। আমিষ সমাজে কঠোরতম শাস্তিটি একটি গভীর মানবিক উদ্দেশ্যের ওপর ভিত্তি করে নির্ধারিত। একে বলা হয় মাইডং, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সম্প্রদায়ের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়, তবে তাকে সাময়িকভাবে সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এখানে কোনো চিৎকার চেঁচামেচি নেই, কোনো সহিংসতা নেই, আছে কেবল নীরবতা, যা তাকে নিজের ভুল নিয়ে ভাবতে বাধ্য করে। এই সময়ে অন্য সদস্যরা, এমনকি ঘনিষ্ঠ পরিবারের সদস্যরাও ওই ব্যক্তির সাথে একসাথে খাবার খাওয়া, কোনো জিনিসপত্র আদান প্রদান করা বা ব্যবসা করা বন্ধ করে দেয়। এমন একটি সম্প্রদায়ে যেখানে সবার জীবন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, সেখানে কেবল এই বিচ্ছিন্নটুকুই ব্যক্তির মধ্যে গভীর আত্মোপলব্ধি জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বর্জন বা একঘরে করার উদ্দেশ্য কখনোই কাউকে স্থায়ীভাবে বের করে দেওয়া নয়। ফিরে আসার পথ সবসময় খোলা থাকে এবং যখন ওই ব্যক্তি নিজের আচরণ সংশোধন করতে প্রস্তুত হয়, তখন পুরো সম্প্রদায় তাকে ক্ষমা এবং উষ্ণতার সাথে স্বাগত জানায়, যেন কোনো দিন তাদের মাঝে কোনো দূরত্বই তৈরি হয়নি।
আমিষদের কাছে শৃঙ্খলার অর্থ শাস্তি নয়, বরং সবার জন্য দীর্ঘমেয়াদী সম্প্রীতি বজায় রাখা। নম্বর 3, বিবাহিত পুরুষদের বিশেষ অধিকার হিসেবে দাড়ি। আমিষ সম্প্রদায়ে দাড়ি রাখা কোনো ফ্যাশন নয়, বরং এটি জীবনের একটি বিশেষ অবস্থার ঘোষণা। বিয়ের আগে আমিষ পুরুষরা সবসময় ক্লিন শেভড বা মসৃণভাবে দাড়ি কামিয়ে রাখেন, কিন্তু বিয়ের ঠিক পরদিন থেকেই তারা দাড়ি রাখা শুরু করেন এবং সারা জীবনের জন্য তা বজায় রাখেন। এটি একটি স্পষ্ট প্রতিশ্রুতি, আনুগত্য এবং পরিবারের প্রতি দায়বদ্ধতার প্রতীক। মজার ব্যাপার হল, আমিষ পুরুষরা থুতুনিতে পূর্ণ দাড়ি রাখলেও সবসময় গোঁফ কামিয়ে ফেলেন। এর পেছনে একটি ঐতিহাসিক কারণ রয়েছে। আগেকার দিনে গোঁফকে ইউরোপীয় সামরিক সংস্কৃতির সাথে যুক্ত করে দেখা হতো। অন্যদিকে আমিষরা কঠোর শান্তিবাদ বা অহিংস নীতি অনুসরণ করে। ফলে দাড়ি তাদের জন্য এমন এক প্রতীকে পরিণত হয়েছে যা সচেতনভাবেই তাদের সহিংসতা ও যুদ্ধ থেকে আলাদা করে রাখে। দাড়ির দৈর্ঘ্যের ব্যাপারে কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে একজন পুরুষ যত বয়স্ক এবং সম্মানিত হয় অভিজ্ঞতা ও প্রজ্ঞার চিহ্ন হিসেবে তার দাড়ি ততটাই লম্বা এবং ঘন হয়। আমিষদের কাছে দাড়ি হল যাপিত জীবনের প্রতিফলন, যা তাদের চেহারায় দৃশ্যমান। নম্বর 2, বর্ণিল অথচ শান্ত আমিষ উৎসব। মানুষ যখন আমিষদের কথা ভাবে তখন অনেকেই ধরে নেয় যে তারা হয়তো কোনো উৎসবই পালন করে না। সত্য হলো, তারা আধুনিক অর্থে কোনো জনসমাবেশ বা প্রকাশ্য উৎসব করে না, তবে উৎযাপনের আমেজ সারা বছরই তাদের সাথে থাকে। তাদের সম্প্রদায়ের মধ্যে গির্জার সম্মিলিত আয়োজন এবং বিয়ের অনুষ্ঠানগুলো, শত শত অতিথি, শস্যাগার নির্মাণের সম্মিলিত কাজ এবং ফসল কাটার সময়গুলোই তাদের কাছে আসল উৎসব। কোনো ইলেকট্রনিক মিউজিক নেই, কোনো স্টেজ নেই, তবুও সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আবেগ ও আনন্দের কোনো কমতি থাকে না। আরও মজার বিষয় হল, ওহাইও এবং পেনসিলভেনিয়ার মতো যেসব অঞ্চলে প্রচুর আমিষ জনসংখ্যা রয়েছে, সেখানে স্থানীয় সংস্কৃতিকে সম্মান জানাতে এবং পর্যটকদের স্বাগত জানাতে বিশেষ আঞ্চলিক উৎসবের উদ্ভব হয়েছে। যেমন ওহাইওর ড্যান্ডেলিয়ন মে ফেস্ট, যেখানে সাধারণ ড্যান্ডেলিয়ন ফুল দিয়ে তৈরি মদ, জ্যাম এবং বিভিন্ন বেকারি পণ্যের সমাহার বসে, আর এতে অবদান থাকে আমিষ কারিগরদের। অ্যাপল বাটার স্টিয়ারিং ফেস্টিভ্যালে বিশাল তামার কড়াইতে ঘণ্টার পর ঘণ্টা অ্যাপল বাটার নাড়াচাড়া করা সেই ঐতিহ্যবাহী রীতিটি আবারও জীবন্ত হয়ে ওঠে। আর বার্লিন হারভেস্ট ফেস্ট অ্যান্ড রিপ কুক অফে এক প্রাণবন্ত সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে ওই অঞ্চলের ফসল কাটার আনন্দ উদযাপন করা হয়। যদিও আমিষরা এসব আয়োজনের মূল কেন্দ্রে থাকে না, তবুও তাদের কারুশিল্পের দক্ষতা, রন্ধনশৈলী এবং সাম্প্রদায়িক চেতনা সেখানে স্পষ্টভাবে অনুভূত হয়। নম্বর 1, আমেরিকার সবচেয়ে স্বাস্থ্যবান জনগোষ্ঠী। কল্পনা করুন এমন এক আমেরিকার কথা, যেখানে মানুষ সুস্বাস্থ্যের সাথে বেঁচে থাকে এবং ওষুধের ওপর তাদের নির্ভরতা খুবই সামান্য। আমিষদের কাছে এটি কোনো স্বপ্ন নয়, বরং 300 বছরেরও বেশি সময় ধরে তাদের প্রাত্যহিক জীবনযাত্রার অংশ। তারা মূলত স্বনির্ভর এবং তামাক, কড়া অ্যালকোহল ও শিল্প কারখানায় উৎপাদিত রাসায়নিক দ্রব্য বর্জন করে, যা আধুনিক সমাজে এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তাদের খাবার প্রকৃত অর্থেই বাড়িতে তৈরি, যা নিজেদের বাগানে চাষ করা হয়, খামারে উৎপাদিত হয়, হাতে প্রস্তুত করা হয় এবং খুব সামান্যই প্রক্রিয়াজাত করা হয়। চিকিৎসা বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন যে তাদের মধ্যে ক্যান্সার, ডায়াবেটিস এবং হৃদরোগের হার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বনিম্ন। প্রকৃতপক্ষে আমিষরা অন্যান্য আমেরিকানদের তুলনায় গড়ে প্রায় 10 বছর বেশি বাঁচে। তাদের এই দীর্ঘায়ুর রহস্য লুকিয়ে আছে অবিরাম শারীরিক পরিশ্রমের মধ্যে। মাঠের কাজ থেকে শুরু করে শস্যাগার নির্মাণ পর্যন্ত একজন আমিষ ব্যক্তির মাত্র একদিনের পরিশ্রম আধুনিক জিমের কয়েক ঘন্টার ব্যায়ামের সমান হতে পারে। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হল একটি চাপমুক্ত সামাজিক পরিবেশে জীবনযাপন করা, যেখানে নেই কোনো অনবরত প্রতিযোগিতা এবং যেখানে একে অপরের উপর নির্ভর করা যায়। কম মানসিক চাপ, গভীর আত্মিক বন্ধন এবং জীবনের ধীর অথচ স্থির গতি মিলে এমন এক সুস্বাস্থ্যের সূত্র তৈরি করেছে, যাকে আধুনিক কালও আজ পর্যন্ত পরাজিত করতে পারেনি। প্রযুক্তির এই ইঁদুর দৌড়ে আমরা যখন ক্লান্ত, তখন আমিষরা আমাদের শেখায় কিভাবে সাধারণ থেকেও অসাধারণ জীবন কাটানো যায়। তাদের এই নীরবতা আর সম্প্রীতি কি আমাদের ব্যস্ত জীবনের জন্য কোনো বার্তা? আপনার কাছে কোনটি বেশি মূল্যবান, আধুনিক প্রযুক্তি নাকি আমিষদের মতো প্রশান্তিময় এক সমাজ? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর এই অদ্ভুত পৃথিবীর আরও গভীরে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন।